ময়মনসিংহের ভালুকায় ঘর থেকে মা সহ 2 সন্তানের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার ধারণা পুলিশের। ফেনীতে বন্যার পানি কমায় ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা, কর্মসূচি শেষে যাবে বরগুনায়। এবং চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সাবেক এমপি মেয়র সহ প্রভাবশালীদের স্থাপনা, দখলদারদের বিরুদ্ধে অভিযান। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসলিমা জান্নাত। অর্থে শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় ঘর থেকে মা এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টিএনটি রোড এলাকার হাইয়ুম মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ময়না আক্তার এবং তার 7 বছর বয়সী মেয়ে রাইসা এবং 2 বছরের ছেলে নীরব। পুলিশ জানিয়েছে, পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। সেখানকার একটি স্পিনিং মিলে কাজ করতেন তিনি। সকালে বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান রফিকুল। অনেক ডাকাডাকির পর কেউ সাড়া না দেয়ায় তালা ভেঙে ঘরে ঢোকেন তিনি। ঘরের ভেতর স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। ভালুকা মডেল থানার ওসি জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। বান্দরবান সদরে বিদ্যুৎ স্পর্শে মা এবং মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওকনু মার্মা জানান, দীর্ঘদিন ধরে রাংলাই পাড়ায় ট্রান্সফরমারের সমস্যা ছিল। রবিবার বিদ্যুৎ বিভাগের লোকজন মেরামতের কাজ করলেও রাতে ট্রান্সফরমারের সাথে সংযুক্ত অধিকাংশ ঘরে শর্ট সার্কিট হয় বলে অভিযোগ রয়েছে। তখন ঘরের সুইচ বন্ধ করতে গিয়ে উরকান ম্রো এবং তার মেয়ে তুমলে ম্রো ঘটনাস্থলেই মারা যান। আহত হন একই পাড়ার আরেক বাসিন্দা রৌমেন ম্রোকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি। ফেনীতে টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে পরশুরাম উপজেলায় 22টি, ফুলগাজী উপজেলায় 19টি স্থানের বাঁধে মোট 41টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার পানি কমায় রোববার থেকে ভাঙন এলাকায় কাজ শুরু করেন নির্বাহী প্রকৌশলীরা। এরই মধ্যে বন্যা কবলিত 121টি গ্রামের পানি নেমে গেছে, তবে এখনও 16টি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। 9টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 179টি পরিবারের 469 জন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীদের। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে আমরা জানাবো যে এটা মেরামত করতে কত টাকা লাগবে। আমরা ওয়েদার ফোরকাস্টিং দেখতেছি, যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। 3-4 দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5টি উপজেলায় তলিয়ে যায় 137টি গ্রাম। এর মধ্যে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন, আবার কেউ আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। বন্যা কবলিত এলাকার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা 3-4 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলছেন স্থানীয়রা। 2-3 বছর পর্যন্ত আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম রেনু, সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হতে হয়। বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা 9,500 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি
যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরূপণ করতে পারিনি। 36টি ভাঙন স্থানে তথ্য পেয়েছি এবং সেগুলিতে আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্যায় ছাগলনাইয়াতে 15, ফেনী সদরে 9টি ও দাগনভূঞাতে 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এখন ফেনীর অবস্থা কিরকম? পানি কিছুটা নামতে শুরু করেছে এরই মধ্যে, এবং দুর্গতদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখুন, আজ কিন্তু সকালে রৌদ্র উজ্জ্বল ছিল। সকাল 9টার পর থেকে কিন্তু আকাশ ঘুমুর হয়ে গেছে, একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু বন্ধ হচ্ছে। রোদ বৃষ্টির খেলার মাঝ দিয়ে চলছে আজকের এই দিনটি। তবে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলে সৃষ্ট যে বন্যা, এই বন্যায় তৃণমূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 100টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম এবং ফুলগাজী উপজেলায়। এই অন্যান্য যে সদর, ছাগলনাইয়া এবং দাগনভূঞার যে ক্ষয়ক্ষতি সেটি নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে তৃণমূলের যে সকল মানুষের এই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা তালিকা করছে। তারা আসলে পূর্ণাঙ্গ পরিসংখ্যানের জন্য অথবা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অপেক্ষা করছে। যদি এটি সম্পূর্ণ করা যায় তবে তারা এনজিও, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি বা অন্যান্য সংস্থা যারা আছে পুনর্বাসন করবে, সবার সাথে সমন্বয় করে তাদের এই পুনর্বাসনের কার্যক্রমটা করবে। তবে আমরা আজকে সারাদিন এই বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গায় আমরা আসলে ঘুরেছি। প্রত্যেকটি জায়গায় তৃণমূলের মানুষের কাছে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। তারা বলছে যে তারা প্রত্যেক বাড়ি শুনে এই নদীর ভাঙন রোধে এই সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়, কিন্তু তারা বলে যে এই বরাদ্দের টাকাটা বানের জলে ভেসে যায়, এই বরাদ্দের টাকা কোনো কাজেই আসে না। তারা বলছে যে পরিমাণ গত 5 বছরে বরাদ্দ হয়েছে সেই পরিমাণ বরাদ্দ যদি একসাথে করে যদি কাজ করা হতো, বড় একটা প্রকল্প নেওয়া হতো, তাহলে একটি টেকসই বাঁধ নির্মাণ এতদিনে শেষ হয়ে যেত। ফলে পরশুরাম এবং ফুলগাজীর মানুষের এই মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর যে দুঃখ, এই দুঃখটা আর দুঃখ থাকতো না। মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী মানুষের জন্য আশীর্বাদ হলেও এখন এটি গলার কাটা হয়ে পরিণত হয়েছে। কারণ এই নদীটির নাব্যতা কম, এটির প্রশস্ত কম, এবং এই দুই পাশে যে অনেক ঘরবাড়ি আছে এগুলোর কারণে নদীর যে প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতার কারণে উজান থেকে যে পরিমাণ পানি ভেসে আসে এই পানির ধারণ ক্ষমতা থাকে না। আর ধারণ ক্ষমতা না থাকার কারণে নদীর পাড় উপচিয়ে পানি পড়ে নদীর পাড় ভেঙে যায়, ফলে এইখানে বন্যার সৃষ্টি হয়। এটি একসময় ফ্লাড ছিল, সকালে বন্যা হলে বিকেলে শেষ হয়ে যেত, আর এখন এটি দলবদ্ধতা পরিণত হচ্ছে, দীর্ঘস্থায়ী হচ্ছে। তো এই দীর্ঘস্থায়ীর জন্য তারা একটা টেকসই সমাধান চান। এটি হচ্ছে আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যার সমীরউদ্দিন জানাচ্ছিলেন ফেনী থেকে। অব্যাহত বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালী ও যশোরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে অনেক এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। গত 2 দিনে লক্ষ্মীপুরে খাল ও নদীতে পানি বেড়েছে। এতে সদর উপজেলার সুতারগোপ্টা, ভবানীগঞ্জ, লাহারকান্দি, রামগতি ও কোমলনগর উপজেলার নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেক পরিবার। ডুবে গেছে ফসলি জমি। নোয়াখালীতে 3 দিন পর আবারও বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে তলিয়ে গেছে কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ ও সদর উপজেলার অনেক এলাকা। ভেসে গেছে বীজতলা, সবজি ও মাছের খামার। বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মাছ ধরা ট্রলার ও নৌকা সমূহকে সাগর উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে যশোরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও চৌগাছা উপজেলায় ফসলি জমি ও মাছের ঘেরের ক্ষতি হয়েছে। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন।
জুলাই শহীদদের স্মরণে নির্মাণ করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ। কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড এলাকায় সকালে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থাপিত হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। এতে প্রতিটি শহীদের নাম যুক্ত করা থাকবে। এছাড়াও যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন সেসব স্থানে নির্মাণ করা হবে রোড মেমোরি স্ট্যান্ড। চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে নয়াপল্টনে চলছে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন রিপোর্টার আনোয়ার সাদাত নূর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আনোয়ার সাদাত নূর, সেখান থেকে জানাবেন সর্বশেষ আপনার কাছে কি খবর রয়েছে? বিএনপি কার্যালয়ের সামনে রাজধানীর নয়াপল্টনে বিএনপি উত্তর এবং দক্ষিণ, মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বানে বা আয়োজনে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশেরই চিত্র আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু ট্রাকের উপরে মঞ্চ বানিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ মিছিলে আসলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে কিন্তু দাবি করা হচ্ছে এবং অভিযোগ তোলা হচ্ছে যে একটি পক্ষ তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, ক্ষুণ্ণ করতে ইচ্ছামূলকভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং মিথ্যাচার করা হচ্ছে, যেটা বিএনপি এর ভাবমূর্তিতে আঘাত হানে। এবং সেই অভিযোগ যেমন করছেন এবং সেই মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল ইতিমধ্যে করেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল। সেই ছাত্র দল সে বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে তারা নয়াপল্টন থেকে শাহবাগের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেই যে মিছিলে অংশ নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা, তারা এর আগে তারা এই নয়াপল্টনের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তারা হুঁশিয়ারি দেন যে বা যারা বা যে গোষ্ঠী বিএনপিকে ছোট করতে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি দেন এবং বলেন যে যারা এগুলো চালাচ্ছে তারা এইগুলো করে রাজনীতিতে টিকতে পারবেন না বা একটা অপরাজনীতি চেষ্টা আবারও করা হচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করেন। এর পাশাপাশি কিন্তু যে মিটফোর্ড হত্যাকাণ্ড, যেটি খুবই আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং যেটি দায় বিএনপির ওপরে বারবার করে দেওয়া হচ্ছে, সেই দায় যে মিথ্যা বা প্রহসনের জন্য দেওয়া হচ্ছে সেই অভিযোগও কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তোলা হচ্ছে। বলা হচ্ছে যে এটিকে একটি চক্রান্ত তৈরি করা হচ্ছে যেন এই হত্যার দায় বিএনপির ঘাড়ে চাপানো যায় এবং এই হত্যার দায় দিয়ে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা যায়। তারা কিন্তু এই মিটফোর্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই মিটফোর্ড হত্যাকাণ্ডের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিও কিন্তু যেমন ছাত্রদল করেছেন, পাশাপাশি বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও কিন্তু তাদের বক্তব্যের মধ্যে সেই দাবি বারবার করে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে আরও নেতাকর্মীরা আছেন। এই মুহূর্তে মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং ঘোষণা দেওয়া হচ্ছে যে বক্তব্য শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যেটি নয়াপল্টন থেকে ঘুরে প্রেস ক্লাব হয়ে আবারও নয়াপল্টনে আসবেন এবং তার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হচ্ছে এবং এই সমাবেশে কিন্তু নেতাকর্মীদেরকে যেমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, পাশাপাশি সেই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন যে চারিদিকে ষড়যন্ত্রকারীরা উৎপীড়িত আছেন, তারা কোনো না কোনোভাবে। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে।
মব ভায়োলেন্স বন্ধে জনগণ সরব হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণই এখন মব ভায়োলেন্স বন্ধ করবে। দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্সের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং আইন কারো হাতে তুলে নেওয়ার অধিকার নেই। এ সময় দেশ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা চান তিনি। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারো নাই। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে বিভিন্ন কলেজের কর্মীরা বিএম কলেজে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথার এলাকায় গিয়ে শেষ করে। পরে সমাবেশে নেতারা বলেন, দেশে মব সৃষ্টি করে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। যদি কেউ মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। গোপালগঞ্জে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। একই দাবিতে মানিকগঞ্জ ও টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির 14তম দিনে পটুয়াখালী থেকে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হয় পদযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পটুয়াখালীর পদযাত্রা কর্মসূচি শেষে বরগুনায় যাবেন এনসিপি নেতারা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। জুলাই শহীদদের স্মরণে নির্মাণ করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাকিব। রাকিব, আপনি জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে? জুলাই শহীদদের স্মরণে যে জুলাই স্মৃতিস্তম্ভ আসলে তৈরি করা হয়েছে, সেই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, নারায়ণগঞ্জের যে আন্দোলনের 24-এর যে আন্দোলনের যে শহীদদের স্মরণে আজকে দেশের মধ্যে প্রথম কিন্তু নারায়ণগঞ্জে এই বিজয় স্তম্ভ, এখানে সরকারের 4 জন উপদেষ্টা উপস্থিত হয়ে তারা এখানে আজকে এই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তারা উদ্বোধন করলেন এবং এখানে কিন্তু শহীদদের পরিবারও এখানে উপস্থিত ছিল। ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে রাকিবের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সকাল 9:30টায় সাগরিকা থেকে উত্তর কাট্টলি পর্যন্ত দখলে থাকা জমি উদ্ধারে অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েক দশক ধরে পাউবোর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। নানাভাবে চেষ্টা করেও তা উদ্ধার করা যায়নি। রোববার থেকে বেদখল হওয়া 40 একর জায়গা উদ্ধারে অভিযান শুরু করেন পাউবো কর্মকর্তারা। মঙ্গলবার পর্যন্ত চলবে এই অভিযান। এদিকে অভিযানের খবর পেয়ে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন দখলদাররা। তবে সময় কম পাওয়ায় বেকায়দায় পড়েছেন তারা। প্রয়োজন হলে তো অবশ্যই আমার বিল্ডিং গুলো দিয়ে দিতে হবে। সরকারের দরকার, যে কোনো মুহূর্তে আমরা তাই দিতে বাধ্য। সময়টা পাইছি, আমাদের যে মালামাল হিসেব ছিল এই মালামালগুলো আমাদের পর্যাপ্ত সময় হয় নাই। আর একটু সময় হলে আমাদের সুবিধা। একর জমি যেটা অবৈধভাবে দখল করা আছে দক্ষিণ কাটলি, উত্তর কাটলি ও দক্ষিণ হালিশহরে, সেগুলোকে অবৈধ দখলমুক্তকরণ করা। 15 একর জমি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখেছেন একটি মিনি স্টেডিয়াম, রেস্টুরেন্ট, কাভার্ড ভ্যান ইয়ার্ড, তারপর অন্যান্য দোকানপাট, অস্থায়ী বিভিন্ন স্থাপনা রয়েছে। চট্টগ্রামে 5 দশক ধরে পানি উন্নয়ন বোর্ডের 40 একরের বেশি জায়গা দখল করে স্থাপনা গড়েছেন সাবেক এমপি, মেয়র সহ প্রভাবশালীরা। কেউ আবার তা দখল করে ইজারা দিয়েছেন সরকারি আরেক সংস্থার কাছে। এবার সব দখলদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম নগরীর উপকূলীয় বেড়িবাঁধ ঘেঁষা সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। বছরের পর বছর সাবেক সংসদ সদস্য, সিটি মেয়র সহ রাজনৈতিক নেতারা এসব জমি দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়,
ওয়াসা সুয়ারেজ প্রকল্পের জন্য এখান থেকেই জায়গা ভাড়া দিয়েছেন দখলদাররা। প্রায় 5 দশক পর এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রজেক্টটা 4 বছরের প্রজেক্ট যেহেতু, তো সেই হিসাবে আমাদের প্রজেক্টের জন্য যেহেতু প্রজেক্ট পিরিয়ড আমরা এতটা ইনডেপথে যেয়ে আর কি জমিটা দেখি নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছিল। এখানে কোনো খেলার মাঠ ছিল না, সেই জন্য যুব সমাজ তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই স্টেডিয়ামটা করছিলেন সাবেক মেয়র মঞ্জু আলম সাহেব। বেড়িবাঁধ রক্ষায় 1970 সালে নগরীর উত্তর কাট্টলী থেকে উত্তর হালিশহর পর্যন্ত এসব ভূমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। নানা বাধায় তা উদ্ধার সম্ভব না হলেও এবার নিজেদের জমি পুনরুদ্ধারে অভিযানে নেমেছে সংস্থাটি। প্রাক্তন মেয়র মহোদয়, তারপর যে এমপি সাহেবদের অনেকের বিভিন্ন, হয়তো সরাসরি ওনাদের নামে না, একটা থার্ড পার্টির নামে এই জায়গাগুলো বিভিন্ন সময় ভোগ দখল করা হয়েছে। সরকারি সম্পত্তির দখল রোধে এবার কঠোর হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডকে জায়গাটা আমরা বুঝিয়ে দিচ্ছি, তো ওনারা এখানে তাদের হয়তো নিজস্ব প্ল্যানে কাজ করবে আর কি, জায়গাটা যাতে পানি উন্নয়ন বোর্ডের ভবিষ্যতে দখলে থাকে, অর্থাৎ সরকারি সম্পত্তি যাতে কোনোভাবেই বেহাত না হয়। দখলমুক্ত স্থানে কৃত্রিম জলাধার করলে নগরীর জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন নগরবিদরা। এখানে লেক সৃষ্টি করে ফ্লাড স্টোরেজ পাউন্ড, যেটা আমরা বলি কৃত্রিম জলাধার, সেটা হচ্ছে উপরের অংশে চট্টগ্রাম শহরে যে হালিশহর, আগ্রাবাদ, রামপুর, এখানকার মহেশ খাল, নাসির খাল, গহনের ছড়া, এই সমস্ত খালগুলো দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসনের 3 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে 5.5 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 12:30টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহমদ জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে নগরীর 4 নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী অভিযোগের পর পুলিশের একাধিক টিম অভিযানে নেমে তাকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশে 2 দফা মোট 45,000 টাকা পাঠান তার স্ত্রী। বিকাশ নম্বরের সূত্র ধরে রূপসা উপজেলা থেকে মোহাম্মদ আলমগীর এবং মুসা খান নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফুড হত্যাকাণ্ডের বিচার দাবিতে নয়াপল্টনে চলছে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই চক্রান্ত নতুন নয়, এই ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে, এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে, নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই ফিনিক্স পাখির মতো। বিএনপি হচ্ছে সেই দল
যেই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, কদিন পরে যে কি হবে এর অবস্থা এই সরকার আমার পড়ে তা জানি না। যে গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদেশে যে মানুষেরা যায়, শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়, সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের 15 বছরের ভয়াবহ দানব শাসনের ফলে বাংলাদেশকে একটা ফোকরা। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় রেললাইন অবরোধের 4 ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। এরপর এই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী 7 দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেল লাইন থেকে সরে যায়। এর আগে সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটের সামনে গেটম্যান এবং ব্যারিকেডের দাবিতে রেল লাইন অবরোধ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বন্ধ হয়ে যায় গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রেল চলাচল। 4 ঘণ্টায় 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। গত 6 জুলাই সদরের ওয়াবদা গেটে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী রাকিব হোসেন নিহত হন। গাজীপুরের কালিয়াকৈরে রেল ক্রসিংয়ে বিকল ট্রাকটি সরিয়ে নেয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে। এর আগে 3 ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান, সকাল 8:15টার দিকে সোনাখালী রেল ক্রসিংয়ে একটি মালবাহী ট্রাক বিকল হয়। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস সহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা 11টায় বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়। যশোরের মনিরামপুরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার মনিরামপুর ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ধাক্কা দেয়া ট্রাকের চালক রাজু হোসেন এবং তার সহকারী ইরফান হোসেন। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, যশোর চোকনগর সড়কে ফিলিং স্টেশনের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ধাক্কা দেয়া ট্রাকের চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। খবর পেয়ে ট্রাকের সামনের অংশ কেটে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতু থেকে আগের রেল লাইন সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সেতুর প্রশস্ততা বেড়ে যান চলাচলে আরো সুবিধা হবে। দুর্ঘটনা বা অন্য কারণে সেতুর উপর যানজটের ঝুঁকিও কমবে। প্রশস্ততা বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞ দল কাজ করছে, জানিয়েছে সেতু বিভাগ। 1998 সালে নির্মিত যমুনা সেতুতে শুধুমাত্র যান চলাচলের কথা থাকলেও পরে যোগ হয় রেলপথ। এতে কমে যায় সড়ক সেতুর প্রশস্ততা। যান চলাচলের জন্য সেতুর 2 পাশে রয়েছে 6.3 মিটার। নতুন রেল সেতু চালু হয় সরিয়ে ফেলা হচ্ছে যমুনা সেতুর রেল লাইন। এতে সেতুর 2 পাশেই প্রশস্ততা বেড়ে হবে 8 মিটারের বেশি। এতে যানবাহন চালাতে সুবিধা হবে বলছেন চালকরা। দুর্ঘটনা কমার পাশাপাশি যানজটও কমবে বলছেন তারা। সরানো শুরু হয়েছে, কাটতে হয়েছে, ইনশাল্লাহ দ্রুত করলে আমাদের পক্ষে সুবিধা হয়, যানজট কম হয়, তখন সেমসেম হয়ে যায়। কোনো যে 1 ফিটের মতো 2.5-3 পথ থাকে, এরকম সেমসেম যাওয়া লাগে। যদি একটু ওষার হয় তাহলে জিনিসটা ভালো হয়। এখন রেল লাইন যে অত সারা ফেলালো, দ্রুত সেতু মেরামত করা, একদম ক্লিয়ার করা ফেলায়, তাহলে সবার জন্য নিরাপদ। সেতুর প্রশস্ততা বাড়াতে প্রকৌশল পরিকল্পনা করা হচ্ছে। একটি বিশেষজ্ঞ দল বিষয়টি পর্যালোচনা করবে, জানালেন সেতু সাইট অফিসের প্রকৌশলী। 3 গুণ যানবাহন বৃদ্ধি পায়, ওই সময় আপনারা জানেন বেশ কিছু দুর্ঘটনা ঘটে।
তো লেনের প্রশস্ততা শুরু হওয়াতে আমাদের এই উদ্ধার কার্যক্রমেও বেশ বেগ পেতে হয়। তো লেন প্রশস্ততা বৃদ্ধি পেলে আমরা এই সমস্ত উদ্ধার কার্যক্রম এবং যে বর্ধিত ট্রাফিক, অতিরিক্ত ট্রাফিকও কিছুটা সুবিধা পাবে। এবং বর্তমান সময়ে যে সেতুগুলা বা ফ্লাইওভার আমরা নির্মাণ করছি সেগুলা সবই 8 মিটার বা তার বেশি। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের মূল পথ যমুনা সেতু দিয়ে চলাচল করে 22টি জেলার গণপরিবহন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর চাটখিলে নিখোঁজের 2 দিন পর খাল থেকে শিশু আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি উপজেলার মেঘা গ্রামের জামাল হোসেনের ছেলে। পুলিশ জানায় মানসিক ভারসাম্যহীন হওয়ায় শিশুটি মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে সারা রাত বাইরে থেকে পরদিন বাড়ি ফিরত। শনিবার রাতে বাড়িতে না ফেরায় রোববার সকাল থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সোমবার সকালে স্থানীয় লোকজন খালে মরদেহ ভাসতে দেখে 999-এ কল দেন। এই ছিল এখনকার সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।